পহেলা বৈশাখ মানেই তো বাংলা নববর্ষ। আর এই যে বাংলা ক্যালেন্ডার মানে আমাদের বঙ্গাব্দ, এর পেছনে গল্পটা জানেন? বেশ মজার, আবার একটু বিতর্কও আছে কিন্তু। এটা তো শুধু একটা ক্যালেন্ডার না, এর প্রত্যেকটা পাতার সাথে আমাদের সবার পরিচয় জড়িয়ে আছে। চলুন তো এর ইতিহাসের আরও গভীরে ঢুমারা যাক। আচ্ছা, প্রথম প্রশ্নটাই তো আসে মাথায়। এই ক্যালেন্ডারটা এলো কোত্থেকে? কে বানালো এটা? গৌড়ের কোনো এক রাজা, নাকি দিল্লির কোনো মোঘল সম্রাট? বিশ্বাস করবেন, এই সহজ প্রশ্নটা নিয়েই ঐতিহাসিকদের মধ্যে আজও তর্কাতর্কি চলে। আর এটাই তো বিষয়টাকে আরও ইন্টারেস্টিং করে তোলে, তাই না? তো চলুন এই অনুসন্ধানের প্রথম ধাপে যাই। বাংলা ক্যালেন্ডারের জন্ম নিয়ে মূলত দুটো থিওরি বা তত্ত্ব খুব প্রচলিত, আর দুটো গল্পই কিন্তু একদম আলাদা সময়ের আর আলাদা ঘটনার। এখানে দেখুন দুটো থিওরি পাশাপাশি। প্রথমটা মানে রাজার তত্ত্ব বলছে এটা বানিয়েছিলেন গৌড়ের রাজা শশাঙ্ক। সময়টা সেই ৫৯৪ খ্রিস্টাব্দের দিকে। কারণ খুবই সহজ, নিজের সিংহাসনে বসার ঘটনাটাকে অমর করে রাখতে চেয়েছিলেন। আর দ্বিতীয়টা মানে সম্রাটের তত্ত্ব, ওটা আমাদের নিয়ে যায় আরও অনেক পরে, মুঘল সম্রাট আকবরের আমলে। আর তার কারণটা ছিল একদমই আলাদা, বেশ কাজের একটা কারণ। সত্যি বলতে এই সম্রাট আকবরের গল্পটার পক্ষেই কিন্তু সবথেকে বেশি প্রমাণ পাওয়া যায়। তো যেই গল্পটা সবচেয়ে বেশি শোনা যায় আর ঐতিহাসিকরাও যেটা মেনে নেন, সেটা হলো সম্রাট আকবরের এই ক্যালেন্ডার বানানোর গল্প। আর এটা কিন্তু কোনো রাজা বাদশার বিজয় বা উৎসবের গল্প না, বরং একটা বিরাট বড় সমস্যার সমাধানের জন্য এক অসাধারণ আইডিয়া ছিল এটা। একবার ভাবুন তো ব্যাপারটা। মোগল সাম্রাজ্যে তখন সব চলত হিজরি ক্যালেন্ডার ধরে, যেটা কিনা চাঁদের হিসেবে চলে। তো খাজনাও আদায় করা হতো ওই ক্যালেন্ডার মেনেই। কিন্তু সমস্যা হলো, মাঠে যে ফসল ফলে সেটা তো আর চাঁদ দেখে ফলে না, সেটা ফলে সূর্য দেখে। এর ফলে কি হতো, দেখা যেত কৃষকের ফসল কাটার অনেক আগেই খাজনা দেওয়ার তারিখ এসে হাজির, অথবা আসতো অনেক পরে। এটা কৃষকদের জন্য যে কি বিরাট একটা বোঝা ছিল তা ভাবাই যায়। এই বিশাল সমস্যাটার সমাধান করতেই এগিয়ে এলেন সম্রাট আকবর। তিনি তার রাজসভার জ্যোতির্বিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজিকে ডাকলেন। বললেন, এমন একটা ক্যালেন্ডার বানাও যা সূর্যের সাথে মেলবে, মানে ফসলের সাথে মেলবে। সিরাজি তখন কি করলেন, তিনি হিজরি সনের সাথে সৌর বছরের একটা দারুণ মেলবন্ধন ঘটালেন। আর ঠিক এভাবেই জন্ম হল ফসলি সনের, মানে ফসলের ক্যালেন্ডার। আর এটাই কিন্তু আমাদের আজকের বাংলা ক্যালেন্ডার বা বঙ্গাব্দের একেবারে মূল ভিত্তি। তবে গল্পটা কিন্তু এখানেই শেষ না। মজার ব্যাপার হলো, আধুনিক যুগে এসে এই একটাই বাংলা ক্যালেন্ডার, কিন্তু বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে এটার দুটো আলাদা রূপ দেখা যায়। চলুন তো দেখি এই পার্থক্যটা কেন আর কিভাবে হলো। এই দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট। বাংলাদেশের ক্যালেন্ডারটা সংস্কার করা হয়েছে ১৯৬৬ সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটা কমিটি মাসের দিনগুলো একদম ঠিক করে দেয়। প্রথম ৫ মাস ৩১ দিন, বাকিগুলো ৩০ দিন। এই কারণেই আমাদের পয়লা বৈশাখ কিন্তু সব সময় ১৪ই এপ্রিলই হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনও সেই প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের বই সূর্য সিদ্ধান্ত মেনে ক্যালেন্ডার চলে। সেখানে আকাশের তারার অবস্থান ঠিক করে দেয় কোন মাস কত দিনের হবে, ২৯, ৩০, ৩১, এমনকি ৩২ দিনেরও হতে পারে। আর এই কারণেই দেখবেন ওদের নববর্ষ কখনো ১৪ই এপ্রিল হয়, তো কখনো ১৫ই এপ্রিল। আচ্ছা, বাংলা ক্যালেন্ডারের সবচেয়ে সুন্দর, সবচেয়ে কাব্যিক দিক কোনটা জানেন? অনেকে হয়তো এটা খেয়াল করে দেখেনি। সেটা হলো আমাদের এই মাসগুলোর নাম। এই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, এগুলো এলো কোথা থেকে? ব্যাপারটা কি অসাধারণ না? আমাদের ১২টা মাসের প্রত্যেকটার নামই কিন্তু এসেছে আকাশের কোনো না কোনো নক্ষত্রের নাম অনুসারে। যেমন বিশাখা নক্ষত্র থেকে এসেছে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, শ্রবণা থেকে শ্রাবণ, এভাবেই সবগুলো। মানে ভাবা যায় আমাদের ক্যালেন্ডারটা একদম আক্ষরিক অর্থেই আকাশের তারার সাথে বাঁধা। তো এই পুরো আলোচনা শেষে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, বঙ্গাব্দ মানে শুধু তারিখ গোনার একটা ক্যালেন্ডার না, এর গুরুত্ব আসলে আরও অনেক অনেক বেশি। আর এটাই হলো মূল কথা। একবার ভেবে দেখুন, বছরের শুরুতে ব্যবসায়ীদের হালখাতা উৎসব, বা মাঠে কৃষকের ফসল বোনার সময়টা ঠিক করা, কিংবা আমাদের হাজারো লোক উৎসব, এই সব কিছুর একেবারে কেন্দ্রেই কিন্তু রয়েছে এই বঙ্গাব্দ। এটা আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতির সাথে এমনভাবে জড়িয়ে আছে যা আলাদা করার কোনো উপায়ই নেই। তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়,
আজকের এই ডিজিটাল যুগে যখন সবার হাতেই স্মার্টফোন আর এক ক্লিকেই দুনিয়ার সব তারিখ জানা যায়, তখন এই ঐতিহ্যবাহী ক্যালেন্ডারটাকে বাঁচিয়ে রাখার দরকারটা ঠিক কোথায়? এটা কি শুধু একটা ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকা, নাকি সময়ের সাথে সাথে এটা এখন একটা স্মৃতিচিহ্ন মাত্র? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবনার।